আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দেশের নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন আয়োজন সন্ধ্যার বাংলাদেশে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ খবর। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা। ইলিয়াস ও পিনাকিকে ওপেন চ্যালেঞ্জে কথিত সাংবাদিক মাসুদ কামালের। আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান আনিসুল। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল অভিযুক্তকে যেভাবে গ্রেপ্তার করা হয় হাতে ছিল ব্যান্ডেজও। বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল। বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্টে নাম, পুলিশের আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট। জরিপের নৈতিকতা নিয়ে প্রশ্ন, আওয়ামী লীগের জনপ্রিয়তা জরিপ শহীদদের প্রতি অবমাননা, বললেন প্রেস সচিব। ঢাকা ৮ আসনে এনসিপির মনোনয়ন পেলেন না আলোচিত রিকশা চালক সুজন। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। ভারতে পালিয়ে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি বর্তমানে দিল্লিতে পালিয়ে আছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে। বার্তা সংস্থা IANS লিখেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন। আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট 30 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা 15 বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেয়। তবে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া প্লট দুর্নীতির অভিযোগে আরো 2টি মামলায় তার সাজার রায় এসেছে। অন্যদিকে 2004 সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন। 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যা সহ নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটজনক বলে বিএনপি নেতারা জানিয়েছেন। উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে 2018 সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। 2 বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেয় শেখ হাসিনা। সে সময় তার দল ও স্বজনেরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনার সরকার তখন সেই অনুমতি দেয়নি। সূত্র IANS এর। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্যকে সরাসরি ওপেন চ্যালেঞ্জে বসার আহ্বান জানিয়েছেন কথিত সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেন, দেশের বাইরে বসে যারা প্রতিনিয়ত রাজনৈতিক বক্তব্য সমালোচনা ছড়িয়ে দিচ্ছেন তারা চাইলে তার সঙ্গে সরাসরি যুক্তিযুক্ত আলোচনায় অংশ নিতে পারেন। তার বক্তব্যে তিনি বিশেষভাবে ইলিয়াস ও পিনাকির নাম উল্লেখ করেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে অনলাইন অঙ্গনের 2 আলোচিত ব্যক্তিকে চ্যালেঞ্জে বসার আহ্বান জানান মাসুদ কামাল। মাসুদ কামাল অভিযোগ করেন, ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য করেন যা কোনোভাবেই ধর্মীয় বা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। তিনি আরো মন্তব্য করেন, ইলিয়াস আগে সাংবাদিক ছিলেন, বুঝে কিছু বক্তব্য তাকে লজ্জিত করে। পিনাকি ভট্টাচার্য প্রসঙ্গে তিনি জানান, গত কিছুদিন আগে পিনাকি তার বিরুদ্ধে মানহানির অভিযোগে উকিল নোটিশ পাঠিয়েছিল। তার দাবি, বিদেশে বসে পিনাকি সহ অনেকেই দেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু দেশের ভেতরে এসে মোকাবিলা করতে সাহস পান না। বিদেশ ভ্রমণের ছবি দেখিয়ে তাকে অমুক দেশের এজেন্ট বলে প্রচারণা চালানো হচ্ছে। এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, তিনি ছেলের পড়াশোনার কারণে ভারতে গিয়েছিলেন এবং স্ত্রী সন্তানের সাথে
ব্যক্তিগত ভ্রমণ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। এ ধরনের অভিযোগকে তিনি রাস্তার কুকুরের ঘেউ ঘেউ হিসেবে অভিহিত করে বলেন, প্রত্যেকটা কুকুরের ডাকে উত্তর দিতে গেলে তো চলবে না। তার মতে প্রকৃত বিতর্ক বা যুক্তি নির্ভর আলোচনায় আগ্রহ না দেখিয়ে বিদেশে বসে ভিডিও করে দেশ নিয়ে উস্কানি ছড়ানো কোনো সাহসিকতা নয়। তিনি ইলিয়াস ও পিনাকিকে উদ্দেশ্য করে বলেন, দেশে আসুক, ওপেন চ্যালেঞ্জে বসুক, দেখি লজিক দিয়ে পারে কিনা। 24 জুলাই আগস্টে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানির দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। আজ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করা হয়। পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী। শুনানির শুরুতেই দুজনের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি। ট্রাইব্যুনাল এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছে। এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের মধ্যে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয়, পরে বার কাউন্সিলে আবেদন করতে হয়। তাদের অনুমতি পেলে আইনজীবী নিয়োগে কোনো বাধা থাকবে না। ট্রাইব্যুনালে আমরা সেই দরখাস্ত করার পর আপত্তি দিয়েছে প্রসিকিউশন, আইনের ব্যাখ্যা শুনেছে আদালত, আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে আদেশ দেবে বলে জানিয়েছে। এর আগে 4 ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে শুনানি শেষে তা আমলে নেয় ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হাতে ব্যান্ডেজ দেখা গেছে। পুলিশ সূত্র জানায়, ওই উপজেলায় দাদা শ্বশুর বাড়িতে ছিলেন আয়েশা, সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ জানায়, আজ বেলা 12টার দিকে ঝালকাঠির নলছিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা যায়, গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা সেই বরিশালের নলছিটি এলাকায় তার দাদা শ্বশুর গ্রামের বাড়ি। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। নলছিটি থানার ওসি আশরাফ আলী সাংবাদিকদেরকে বলেছেন, আয়েশার স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত ঢাকা থেকে জানানো হবে। এদিকে গ্রেপ্তারের সময় আয়েশার হাতে ব্যান্ডেজ দেখা গেছে, তার বাম হাতের কবজি সহ তালু পর্যন্ত ব্যান্ডেজ আছে। পুলিশের ধারণা, হত্যার সময় আঘাত পেয়েছেন আয়েশা, পরে তিনি কোথা থেকে চিকিৎসা নিয়ে হাতে ব্যান্ডেজ করিয়েছেন। সোয়াশো আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফাঁকা আসনগুলো দল, জোট এবং বিএনপি জামায়াতের আগ্রহী বিদ্রোহী প্রার্থীদের জন্য ফাঁকা রাখা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকাতে ঘোষণার আগে জাতীয় নাগরিক পার্টি বলেছে, তারা বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় দলের বিদ্রোহী প্রার্থীদেরই মনোনয়ন দিতে প্রস্তুত। তবে যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করেন এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ বজায় রাখেন, তাদের মনোনয়ন দেয়া হবে। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রথম ধাপে আমরা 125 জন প্রার্থীকে মনোনয়ন দিচ্ছি। 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এনসিপির প্রার্থী হবেন কিনা এই প্রশ্নের বিষয়ে তিনি বলেন, তারা এখনো পদত্যাগ করেননি, পদত্যাগ করলে এর উত্তর দেয়া হবে। বিএনপি জামায়াতের বিদ্রোহীদের বিষয়ে নাসির উদ্দিন বলেন, দ্বিতীয় ধাপে বিএনপির যারা বিদ্রোহী কিন্তু সংস্কারের পক্ষে, তাদেরকে মনোনয়ন দেয়া হবে। জামায়াতের যারা বিদ্রোহী তাদেরকেও মনোনয়ন দেবে। তাছাড়া যারা টাকার কাছে হেরে গেছে কিন্তু জনগণের সাথে যোগাযোগ এবং কানেকশন আছে, সংসদে প্রতিনিধিত্ব করতে চান, তাদের জন্য এনসিপির দরজা খোলা বলেও জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তফসিল ঘোষণার আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেল 3টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। ধারণা করা হচ্ছে এই সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা
তা এখনো স্পষ্ট নয়। স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন তা এখনো প্রকাশ্যে আসেনি, জানাননি আসিফ। এদিকে ঢাকা 10-এ প্রার্থী দেয়নি এনসিপি, তবে ওই আসন থেকেই তিনি লড়বেন তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা 10 আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। ফেসবুকে এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ। অন্যদিকে মাহফুজ কি করবেন বা কোন দলের হয়ে নির্বাচন করবেন তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে লক্ষ্মীপুর 1-এ যেহেতু এনসিপি প্রার্থী দেয়নি, তাই অনেকে 2-এ 4 মেলাচ্ছেন। কারণ লক্ষ্মীপুর 1 অর্থাৎ রামগঞ্জে বাড়ি এই ছাত্র উপদেষ্টার। সাংবাদিকদের তাই ভাই মাহবুব আলম আগেই জানিয়েছিলেন রামগঞ্জ থেকেই নির্বাচন করার ইচ্ছা মাহফুজের। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্টে নাম আসায় পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। স্বরাষ্ট্র সচিব ছাড়াও জনপ্রশাসন সচিব ও আইজিপি বাহারুল আলমকে এতে বিবাদী করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু। এর আগে গত 4 ডিসেম্বর বাহারুল আলমকে অপসারণে সরকারের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের 3 আইনজীবী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে এই নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীরা হলেন মোহাম্মদ আব্দুস সামাদ, শাহিদ হোসেন ও মোহাম্মদ আতিকুর রহমান। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে বলা হয়, অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ 5 পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পর থেকেই প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে নথিভুক্ত দমন, পীড়ন ও গণহত্যার অভিযোগ থাকার পরও দলটিকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা নৈতিক ও ন্যায়সঙ্গত, এমন প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া একটি স্ট্যাটাসে তিনি জরিপটি উদ্দেশ্য ও প্রভাব নিয়ে সমালোচনা করেন। ফেসবুকে দেয়া তার স্ট্যাটাসে তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এই ধরনের জরিপ কোনো নিরপেক্ষ গবেষণার অংশ নয়, বরং ধীরে ধীরে অপরাধমূলক ইতিহাসকে আড়াল করার একটি অপচেষ্টা। তার ভাষায় দলটির বিরুদ্ধে থাকা দীর্ঘ দমন পীড়নের দায় পুনর্বাসনের নয়, বরং জবাবদিহির দাবি তোলে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, বিএনপির শাসনামল নয়, বরং টানা 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ দেশে ভয়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছিল। বিরোধী রাজনৈতিক সমাবেশে হামলা ও হতাহত, সড়ক দখল ও আগ্নেয়াস্ত্রের অবাধ উপস্থিতি, এসব ঘটনা সেই সময়ের স্বাভাবিক চিত্র। ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে সহিংসতায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটিয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার মতে, শেখ হাসিনার সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জনগণের ভয়কে হাতিয়ার করেছিল। গত জুলাই আগস্টের আন্দোলন দমন করতে সক্ষম হলে সরকার আরো 2 দশক ক্ষমতায় থাকতে পারত, এমন বিশ্লেষকদের মতামত তিনি তুলে ধরেন। কিন্তু নতুন প্রজন্ম ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামায় হাসিনা সরকারকে। শেষ পর্যন্ত বুঝতে পারে গণহত্যা দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। শফিকুল আলম প্রশ্ন তোলেন, জনপ্রিয়তা জরিপ কি ইতিহাস মুছে ফেলতে পারে? আজকে 10% বা 20% সমর্থন পাচ্ছে, এই গণনা কি অর্থবহ? তিনি বলেন, ফাইয়াজ সহ আন্দোলনে নিহত তরুণদের স্মৃতি যখন এখনো তরতাজা, তখন এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননা শামিল। গত বছরের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি স্যালুট দিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসা রিকশা চালক সুজন ঢাকা 8 আসনে এনসিপির মনোনয়ন পাননি। ঢাকা 8 আসনের জন্য গত 20 নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজন। তার সেই আসনে প্রার্থী দেয়নি এনসিপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে এনসিপি। দলের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপি যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা বলেন, দলের মনোনয়ন তালিকায় বিভিন্ন ব্যতিক্রমী ও যোগ্য প্রার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনে গণভোটে অংশগ্রহণ করবেন। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটারদের হ্যাঁ ভোট দিতে আহ্বান জানান। তিনি বলেন, দল দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহারে লিপ্ত কাউকে সংসদে পাঠাতে চায় না। প্রার্থী নির্বাচিত আইন মানতে বাধ্য, তা না মানলে প্রার্থিতা বাতিল হবে। সদস্য সচিব আখতার হোসেন বলেন, প্রাথমিক তালিকায় থাকা প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা কোনো ধরনের প্রতিকূলতা থাকলে তা যাচাই করা প্রয়োজন হলে প্রার্থিতা বাতিলও করা হতে পারে। তিনি আরো জানান, 3 ধাপে সব আসনের প্রার্থী ঘোষণা করা হবে।
শেষ করব আজকে সন্ধ্যার বাংলাদেশ, তবে শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরো একবার। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে যা বলল ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনা। ইলিয়াস ও পিনাকিকে ওপেন চ্যালেঞ্জে কথিত সাংবাদিক মাসুদ কামালের। আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান আনিসুল। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার মূল অভিযুক্তকে যেভাবে গ্রেপ্তার করা হয় হাতে ছিল ব্যান্ডেজও। বিএনপি জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ নিয়ে যা জানা গেল। বিডিআর হত্যাকাণ্ডের রিপোর্টে নাম, পুলিশের আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাইকোর্টে রিট। জরিপের নৈতিকতা নিয়ে প্রশ্ন, আওয়ামী লীগের জনপ্রিয়তা জরিপ শহীদদের প্রতি অবমাননা, বললেন প্রেস সচিব। ঢাকা ৮ আসনে এনসিপির মনোনয়ন পেলেন না আলোচিত রিকশা চালক সুজন। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাগো টিভির সকল নিউজের আপডেট পেতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সর্বশেষ নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।